সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই সুস্থ আছো। আমি মির্জা সানজিদা ইয়াসমিন মুনু। আমরা আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। নবম অধ্যায় নাম, দৃঢ়তা প্রদান ও চলন। আসো আমরা দেখে নিই এই অধ্যায় থেকে আমরা কি কি শিক্ষণ ফল পেতে পারি। মানব কঙ্কালের সাধারণ পরিচিতি সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা কি তা বলতে পারবো। অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। এখন আমরা দেখবো আমাদের আজকের আলোচ্য বিষয় মানব কঙ্কালের সাধারণ পরিচিতি, দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা এবং অস্থি, তরুণাস্থি ও অস্থি সন্ধি। এখন আমরা দেখবো মানব কঙ্কাল। আমরা একটি ঘর তৈরি করতে কি করি? প্রথমে একটা কাঠামো বানাই, তাই না? তার মানে কি, কিছু কলাম থাকে, কিছু সারি থাকে, ছাতা ঢালাই করতে হয়, তাই না? তারপরে না একটা ঘরের কাঠামো দাঁড়ায়। ঠিক সেই রকম আমাদের মানব দেহের যে কাঠামো, এই কাঠামোটা তৈরি করতে হলেও কিন্তু আমাদের ভিতরে একটা গঠনটা ঠিক মতো রাখতে হলে আমাদের কি হবে? একটা স্ট্রাকচার প্রয়োজন, তাই না? আর এটা কে দেয়? আমাদের কঙ্কাল কিন্তু সেই কাঠামোটাকে তৈরি করে। এটি কি করে? এটি মানব দেহের একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে থাকে। এছাড়াও মানব দেহের অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে সেগুলো কি কি? মস্তিষ্কের মধ্যে কি আছে? ব্রেইন আছে। তারপরে কি আছে? আমাদের হৃৎপিণ্ড আছে। আছে কি? লিভার, কিডনি আছে। কি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নরম অংশগুলো সেগুলোকে কি করে? সুরক্ষা প্রদান করে থাকে। সাধারণত আমাদের মানব দেহে কতটি অস্থি থাকে? আমরা জেনে এসেছি 206টি। কিন্তু শিশুবেলায় অর্থাৎ ছোটকালে একটা শিশুর দেহে কিন্তু 206টি নয়, এর চাইতে আরো কিছু বেশি অস্থি থাকে। পরবর্তীতে কি হয়? তারা যখন ধীরে ধীরে বড় হয়, বড় হতে হতে সেই ছোট ছোট অস্থিগুলো সংযুক্ত হয়ে ক্রমান্বয়ে 206টি হাড়ে পরিণত হয়। এখন এই অস্থি যেগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে কিন্তু অস্থি এবং তরুণাস্থি দুইটা, অর্থাৎ তরুণাস্থি এবং অস্থি মিলে সাধারণত কঙ্কাল তন্ত্রটা গঠন হয়ে থাকে। এই মানব দেহের কঙ্কাল তন্ত্রকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। একটা কি? বহি কঙ্কাল অর্থাৎ এক্সোস্কেলিটন, এবং আরেকটা হচ্ছে অন্ত কঙ্কাল অর্থাৎ কি? এন্ডোস্কেলিটন। বহি কঙ্কাল অর্থাৎ এই কঙ্কালের যে অংশগুলো সেগুলোকে কি আমরা বাহির থেকে খালি চোখে দেখতে পাই। সেগুলো কি কি? সেগুলো কি আমাদের দেখো নখ, চুল কিংবা আমাদের শরীরের যে লোম সেগুলো। আর অন্তকঙ্কাল বা এন্ডোস্কেলিটন এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে যেগুলো আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না। এগুলো হচ্ছে আমাদের শরীরের অন্তকঙ্কালের অংশ, যেমন কি হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার ইত্যাদি। আমরা এখন একটু দেখি আমাদের শরীরের বেশ কিছু অস্থির অংশ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র? এটা একটা বক্ষপিঞ্জরের চিত্র, অর্থাৎ আমাদের বুকে যে অস্থিগুলো থাকে এটা সেটার চিত্র। এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে পরশুকা, আছে হচ্ছে কি স্টার্নাম। এখন তোমাকে যদি বলা হয় যে পরশুকা কিসের অংশ, তখন আমরা কি বলবো? পরশুকা হচ্ছে বক্ষপিঞ্জরের অংশ, অর্থাৎ বক্ষপিঞ্জরের একটা অস্থির নাম হচ্ছে কি? পরশুকা। ঠিক একইভাবে আমরা পাশের চিত্রটা দেখি। এটা কি? এটা একটা মানুষের মস্তিষ্কের চিত্র বা মস্তিষ্কের অস্থির চিত্র, যেটা এই পুরো অংশটাকে আমরা বলি কি? করোটি, এবং উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে কি? করোটিকা। এর মধ্যে কি থাকে? ম্যাক্সিলা থাকে, ম্যান্ডিবল থাকে। এখন ঠিক একইভাবে আমি যদি জিজ্ঞেস করি যে ম্যান্ডিবল কোন অস্থির অংশ, তাহলে আমরা কি বলবো? ম্যান্ডিবল করোটির অংশ বা মস্তিষ্কের অস্থির অংশ। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চণ্ডীচক্র, অর্থাৎ এটা একটা পায়ের অস্থি। এখানে কি কি থাকে? ইলিয়াম আছে, ফিমার আছে, টিবিয়া আছে, ফিবুলা আছে, এই ধরনের মেলা অস্থি রয়েছে। এখন আমরা যদি আমাদের বইটাকে লক্ষ্য করে আমরা দেখতে পাবো যে বইয়ের যেখানে লেখা আছে মানব কঙ্কালের সাধারণ পরিচিতি, ওখানে কিন্তু বেশ কিছু অস্থি দেয়া আছে এবং অস্থির চিত্র সহযোগে কিছু নাম দেয়া আছে। আমরা ওই অস্থির সকল নামগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো। কারণ কি? আমাদের কিন্তু বহু নির্বাচনী বলি বা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন বলি, সেখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে যে টিবিয়া কিসের অংশ, যদি বলি ফিমার কিসের অংশ, টার্সাল কিসের অংশ, তাহলে আমরা যদি ওই অস্থিগুলোর নাম সঠিকভাবে মনে না রাখি তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে
পারবো না। এখন আমরা দেখি দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা বা কঙ্কাল কি ধরনের কাজগুলো করে থাকে। কঙ্কালের সাহায্যে নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন হয়। প্রথমত দেখি দেহের কাঠামো গঠন। আমরা কিন্তু পূর্বে বলেছি কি যে কঙ্কাল কি করে, মানব দেহের কাঠামোটাকে ধারণ করে, অর্থাৎ কাঠামো গঠনে অনেক বড় ভূমিকা পালন করে। আমরা যদি আমাদের নিজের শরীরটাকে আমাদের ভেতরের কঙ্কাল বা অস্থি ছাড়া যদি কল্পনা করি তাহলে কিরূপ হবে? এটা কি সম্ভব? আমরা কি দাঁড়ায় থাকতে পারবো? আমরা কি বসতে পারবো? পারবো না। তাহলে কি করছে? দেহের কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে আমরা দেখবো রক্ষণাবেক্ষণ ও ভার বহন। রক্ষণাবেক্ষণ আমরা কিন্তু পূর্বে আবার আলোচনা করেছি যে আমাদের শরীরের ভেতরে যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি রয়েছে? মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে কি রয়েছে? ব্রেন। সেটা কোথায় সুরক্ষিত থাকে? করটির মধ্যে সুরক্ষিত থাকে, অর্থাৎ মস্তিষ্কের যে হাড় করটি সেখানে সুরক্ষিত থাকে। তারপরে কি রয়েছে? হৃৎপিণ্ড রয়েছে, সেটা কোথায় থাকে? বক্ষপিণ্ডের মধ্যে সুরক্ষিত থাকে। এইরকম এই যে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণে কঙ্কাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কি রয়েছে? ভার বহন। আমরা শুধু অস্থি নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের শরীরের সামগ্রিক অস্থি কি শুধু রয়েছে? না, আমাদের শরীরের মধ্যে কি রয়েছে? পেশি রয়েছে। পেশির সাহায্যে কিন্তু অস্থিটা আমরা সহজেই মুভমেন্ট করাতে পারি এবং আমাদের পুরো শরীরে যে ভার বহন সেটা কিন্তু এই অস্থি পেশির সমন্বয়ে কিন্তু হয়ে থাকে। সুতরাং রক্ষণাবেক্ষণ ও ভার বহনেও কিন্তু এই কঙ্কাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে দেখবো নড়াচড়া এবং চলাচল। নড়াচড়া আমরা কিন্তু হাঁটাচলা করছি, তাই না? কিভাবে? এই অস্থির মাধ্যমে কিন্তু নড়াচড়া করতে। তারপরে কি আমাদের কি রয়েছে? স্কন্ধচক্র। স্কন্ধচক্র কোনটা? এই যে আমাদের শোল্ডার, এটাকে আমরা বলি কি? স্কন্ধচক্র। আমরা কিন্তু চাইলেই আমাদের হাত মুভমেন্ট করতে পারছি, আমাদের পা মুভমেন্ট করতে পারছি, আমাদের শোল্ডার মুভমেন্ট করতে পারছি। এছাড়াও কি রয়েছে? এছাড়াও রয়েছে শ্রোণীচক্র, অর্থাৎ আমাদের যে কোমরের পেছনের হাড়, এটাও কিন্তু আমরা চাইলে আমাদের কোমরকে বাঁকাতে পারছি, আমরা পিছাতে পারছি। এই কাজগুলো কি করে? সাধারণত কঙ্কাল তন্ত্র করে থাকে। এরপরে দেখি আমরা কি লোহিত রক্তকণিকা উৎপাদন। আমরা কিন্তু জানি যে হাড়ের অস্থিমজ্জা বা কোর যে অংশ সেখান থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। সুতরাং লোহিত রক্তকণিকা উৎপন্নের ক্ষেত্রেও কিন্তু কঙ্কাল খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এরপরে দেখবো খনিজ লবণ সঞ্চয়। আমাদের অস্থির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, পটাশিয়াম থাকে। এগুলো সাধারণত কি করে? অস্থি কিন্তু সঞ্চয় করে রাখে এবং এতে কি হয়? অস্থি শক্ত এবং মজবুত হয়। সুতরাং খনিজ লবণ সঞ্চয় কিন্তু কঙ্কাল খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এখন আমরা দেখি অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি। প্রথমে আমরা দেখবো হচ্ছে কি অস্থি। অস্থি সাধারণত যোজক কলার একটা রূপান্তরিত রূপ, অর্থাৎ কি এটাও এক ধরনের কলা বা টিস্যু। তবে কি অস্থি অনেক বেশি দৃঢ় একটা কলা, যেটা কি হয়? সহজে কিন্তু ভাঙে না। এখন এই অস্থির মধ্যে কি থাকে? মাতৃকা থাকে বা ম্যাট্রিক্স থাকে। এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু অস্থি যে কোষগুলো আছে সেগুলো কিন্তু ছড়ানো অবস্থায় থাকে। এখন কি হয়? এই মাতৃকার মধ্যে যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে এগুলো কিন্তু একত্রে মিলিত হয়ে একটা অস্থি গঠন করে থাকে। অস্থি কি হয়? একদিক থেকে অস্থির যে পুরাতন অংশগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষয় হতে থাকে, আর অপর দিক থেকে কি হয়? অস্থির যে নতুন অংশ সৃষ্টি হতে থাকে। এভাবে কিন্তু একটা ভারসাম্য ব্যালেন্স হয়। এখন কোনো কারণে যদি এই ভারসাম্যটা নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু অস্থির বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এছাড়াও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বয়সের পরে আফটার 45 আমাদের কি হয়? সাধারণত হাড় ক্ষয়ের একটা টেন্ডেন্সি তৈরি হয়। এখন আমরা দেখি যে অস্থির মধ্যে কি থাকে। সাধারণত জীবিত অস্থি কোষে 40% জৈব এবং প্রায় 60% অজৈব যৌগ পদার্থ থাকে। এছাড়াও কি রয়েছে? অস্থি মূলত কি ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন ধরনের যৌগ দিয়ে তৈরি। এছাড়াও কি থাকে? অস্থির মধ্যে কিন্তু পানি থাকে, প্রায় 40 থেকে 50% পানি থাকে। এখন এই অস্থিকে আমাদের সজীব রাখতে বা সঠিকভাবে যেন একদিক থেকে নতুন অস্থিকোষ তৈরি হয় বা অস্থিকোষ তৈরির যে প্রক্রিয়া এটা যাতে চলমান থাকে, এজন্য আমাদের কি করতে হবে? অবশ্যই ভিটামিন গ্রহণ করতে হবে, অর্থাৎ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়াও আমরা জানি যে ভিটামিন ডি এর উল্লেখযোগ্য উৎস কোনটা? সূর্যের আলো। আমরা বরাবরই জেনে এসেছি সূর্যের আলোর মধ্যে কি থাকে? অনেক বেশি পরিমাণে ভিটামিন ডি থাকে। কিন্তু তাই বলে আমরা কিন্তু অতি সূর্যের রোদ্রে, অতি রোদ্রে কিন্তু আমরা বের হবো না, কারণ
যখন অতিরিক্ত কড়া রোদ থাকে, গ্রীষ্মকালে সাধারণত দুপুর 12টার পর যে রোদটা থাকে সেখানে কি থাকে, অতি বেগুনি রশ্মি থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমরা যেটা করব, ঠিক ভোরবেলা থেকে সকাল 9টা অবধি এবং দুপুর 3টার পর থেকে সন্ধ্যা অবধি এই রোদটা যদি আমরা আমাদের শরীরে গ্রহণ করি, আমরা সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি নিজের শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে পারবো। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত শরীরে অন্ততপক্ষে 10 মিনিট এই রোদটা লাগানো। এখন আমরা দেখতে পাচ্ছি চিত্রটায়, এইটা একটা আমাদের মানুষের হাড়ের চিত্র। এর ভিতরে কি আছে দেখো, আছে হচ্ছে স্ক্যাপুলা, হিউমেরাস, আলনা, রেডিয়াস, কার্পাল, মেটাকার্পাল এবং এই আঙ্গুলের হাড়গুলোকে আমরা বলছি হচ্ছে ফ্যালাঞ্জেস। অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় আলনা কিসের অংশ, আমরা কি বলবো, হাতের এক ধরনের অস্থি। আমাদেরকে যদি বলা হয় রেডিয়াস কিসের অংশ, আমরা বলতে পারবো না, একইভাবে হাড়ের এক ধরনের অস্থি। এখন আমরা দেখব তরুণাস্থি বা কার্টিলেজ। অস্থির সময় আমরা দেখলাম কি, অস্থি কিন্তু মূলত একটা দৃঢ় যোজক কলা, কিন্তু তরুণাস্থি কিন্তু তার চাইতে একটু বিপরীত। তরুণাস্থি অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক একটা যোজক কলা। অর্থাৎ এটা একটা যোজক কলা, কিন্তু যোজক কলার একটা ভিন্ন রূপ। স্থিতিস্থাপক মানে কিন্তু আমরা জানি, অর্থাৎ এটা কি একটা স্টিরাস্টিসিটি আছে। অর্থাৎ আমরা যদি এটাকে স্ট্রেচ করি, টানি, তাহলে কি হবে, একটু বড় হবে, এবং এটাকে যদি আমরা ছেড়ে দিই পূর্বের অবস্থানে সে চলে যাবে। আমরা কিন্তু দেখেছিলাম অস্থির ক্ষেত্রে যে মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে, কিন্তু তরুণাস্থির ক্ষেত্রে যেটা, তরুণাস্থির মধ্যেও মাতৃকা থাকে, তরুণাস্থির মধ্যেও কি থাকে, কোষগুলো থাকে, তারা ছড়ানো না, তারা একই সাথে গুচ্ছ অবস্থায় অবস্থান করে। এছাড়াও কি থাকে, তরুণাস্থি থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত বিষাদচ্ছ একটা রাসায়নিক পদার্থ বের হয়। এই কন্ড্রিনের যে মাতৃকা, সেটা কি দেখতে কেমন, হালকা নীল বর্ণের। এখানে দেখি আমরা যে জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং এর নিউক্লিয়াস কিন্তু কি হয়, আকারে গোলাকার থাকে। আর কি থাকে, কন্ড্রিনের মাঝে এক ধরনের গহ্বর দেখা যায়। এই গহ্বরকে আমরা বলছি হচ্ছে কি ক্যাপসিউল বা ল্যাকিউল। এর ক্যাপসুল বা ল্যাকিউলের ভেতরে থাকে হচ্ছে কি কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট। তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা দ্বারা আবৃত থাকে, একে পেরিকন্ড্রিয়াম বলে। এই পেরিকন্ড্রিয়াম আবরণটি দেখতে কেমন, সাধারণত চকচকে সাদা বা নীলাভ রঙের। আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই নীলাভ অংশটা কি, এটাই হচ্ছে কি কার্টিলেজ বা তরুণাস্থি। এখন তাহলে তরুণাস্থির উদাহরণ কোনটা, এই যে আমাদের কানের অস্থি, আমাদের নাকের অস্থি, এগুলো হচ্ছে তরুণাস্থির উদাহরণ। অর্থাৎ এগুলোকে স্ট্রেচিং, এগুলোকে টানলে কি হবে, একটু স্ট্রেচ হবে, একটু বড় হবে, আবার ছেড়ে দিলে কি হবে, পুনরায় পূর্বের অবস্থানে ফিরে যাবে। এছাড়াও কি বিভিন্ন অস্থির সংযোগস্থলে কি থাকে, তরুণাস্থি থাকে। কারণ তরুণাস্থি কি করে, দুইটা হাড়ের ঘর্ষণকে রোধ করে। আমরা যদি এখানে একটু চিত্রটা খেয়াল করি, এইটা একটা আলাদা হাড় এবং এইটা একটা আলাদা হাড়, এই হাড়ের মাঝে কি রয়েছে, তরুণাস্থি। এই তরুণাস্থি কি করছে, এই দুইটা হাড়ের সংযোগ স্থলটায় তরুণাস্থি অবস্থান করছে, যেন দুইটা হাড়ের সংঘর্ষে হাড় ক্ষয় বা হাড়ের কোন রকম ক্ষতি না হয়। এখন আমরা দেখব আরো কিছু চিত্র। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কার্টিলেজের বেশ কয়েকটি চিত্র, যে তারা কিভাবে হাড়ের সংযোগস্থলে অবস্থান করে হাড়ের ক্ষয় বা ঘর্ষণজনিত ত্রুটিটাকে রোধ করে। এখন আমরা দেখব অস্থি সন্ধি। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থি সন্ধি বলে। প্রতিটি অস্থি সন্ধিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে পারে না। সন্ধিস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কি করে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে চলাচলে সাহায্য করে থাকে। আমরা একটু চিত্রটা লক্ষ্য করব। দুইটা হাড়ের সংযোগস্থলকে আমরা বলছি হচ্ছে কি অস্থি সন্ধি, যেখানে কি অবস্থান করে, কার্টিলেজ বা তরুণাস্থি অবস্থান করে। এখন আমরা দেখব সাইনোভিয়াল অস্থি সন্ধি। এটা এক ধরনের অস্থি সন্ধি। একটি অস্থি সন্ধিতে যদি দুইটা হাড়ের বহির্ভাগ এসে মিলিত হয়, অর্থাৎ এই পুরোটাকে একটা অস্থি সন্ধি, এইটা একটা হাড়, এইটা একটা হাড়,
এই দুইটা হাড়ের বহির্ভাগ এসে এই যে জায়গায় মিলিত হয়েছে এইটাকে বলা হচ্ছে কি সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখানে শুধুমাত্র যখন দুইটা হাড়ের বহির্ভাগ এসে মিলিত হয়ে গঠন হয় সাইনোভিয়াল অস্থিসন্ধি তখন এটাকে আমরা বলি হচ্ছে কি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। কিন্তু যদি একাধিক হাড়ের বহির্ভাগ এসে একটা জায়গায় মিলিত হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। যদি আমরা আমাদের এই হাতের হাড়গুলোকে লক্ষ্য করি এই প্রত্যেকটা আঙ্গুল কিন্তু কি একটা হাড়ের সাথে এসে মিলিত হয়েছে, তাহলে এটা কি এক ধরনের জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখন সাইনোভিয়াল অস্থিসন্ধির কি কি অংশগুলো আছে সেগুলো একটু দেখি। আচ্ছা, এখানে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে কি আছে? তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত, এই যে অস্থি প্রান্ত যেটা তরুণাস্থিতে আবৃত। আর কি আছে? সাইনোভিয়াল রস আছে এবং আছে কি অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থি বন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল নামক একটা অংশ থাকে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে। এছাড়াও আরো বেশ কয়েক ধরনের অস্থিসন্ধি দেখা যায়। প্রথমটা কি নিশ্চল অস্থিসন্ধি, অর্থাৎ এই অস্থিসন্ধিগুলোকে আমরা চাইলেই আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা মুভমেন্ট করাতে পারি না। সেটা কি আমাদের মস্তিষ্কের যে করটি সেটা কি আমরা চাইলেই আমাদের মস্তিষ্কের করটিকে মুভমেন্ট করাতে পারবো? পারবো না। এই জন্য নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ কোনটা? করটিকা অস্থিসন্ধি। তারপরে কি রয়েছে? ঈষৎ সচল অস্থিসন্ধি, অর্থাৎ সাধারণত এই অস্থিসন্ধিগুলোকে আমরা সম্পূর্ণভাবে মুভমেন্ট করাতে পারি না, তবে কিছু অংশ আমরা মুভ করাতে পারি। এর উদাহরণ হিসেবে কি দেওয়া হয়েছে? মেরুদণ্ডের অস্থিসন্ধি, অর্থাৎ আমাদের মেরুদণ্ডকে আমরা চাইলেই কিন্তু মেরুদণ্ড বাঁকা করতে পারি, সোজা করতে পারি, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে ঈষৎ সচল একটা অস্থিসন্ধি। আরেকটা কি আছে? পূর্ণ সচল অস্থিসন্ধি, অর্থাৎ এই অস্থিসন্ধিগুলোকে আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো নড়াতে চড়াতে পারি। এটা আবার কয় ধরনের? দুই ধরনের হয়ে থাকে। কি কি? বল ও কঠোর সন্ধি, যেমন কাঁধ এবং পুরুসন্ধি। এই বল এবং কঠোর সন্ধিগুলো সাধারণত এটাও কি এক ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই সন্ধিগুলোর মাঝে একটা বলের মতো একটা আবরণ থাকে, একটা শক্ত অস্থির অংশ থাকে, যার সাহায্যে কিন্তু আমরা সহজেই ওই অস্থিটিকে আমরা বাঁকাতে পারি, নাড়াতে পারি এবং আমাদের পছন্দ মতো স্ট্রেচ করতে পারি। এটার উদাহরণ কি? কাঁধ এবং পুরুসন্ধি, অর্থাৎ এই যে আমাদের শোল্ডারের মধ্যে কি থাকে? ওই বলের মতো হাড়টা থাকে, যার ফলে কিন্তু আমরা চাইলে আমাদের হাতকে যে কোনো ভাবে মুভমেন্ট করাতে পারি। এরপরে দেখি হচ্ছে কি কবজা সন্ধি। কবজা সন্ধি কি? কবজা সন্ধিটা হচ্ছে যে এটা খুব শক্তভাবে দুইটা হাড়কে সুন্দরভাবে মুভমেন্ট করাতে পারে এবং ধরে রাখে। এর উদাহরণ কি? হাতের কনুই, আমাদের কনুই। জানু, জানু জিনিসটা কি? জানু মানে হচ্ছে হাঁটু, হাঁটুর যে অস্থি সেটাও কি একটা কবজা সন্ধি। আর কি? আর হচ্ছে আঙ্গুল, আঙ্গুল সম্পর্কে আমি আগে বলেছি কি এগুলো একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ। এই ছিল আমাদের আজকের পড়াশোনা। এখন আমরা দেখব এখান থেকে আমরা কি ধরনের মূল্যায়ন পেতে পারি। প্রথমে আমরা কি ধরনের প্রশ্ন দেখতে পারি যে অস্থি কি? আমরা জানি অস্থি কি। অস্থি সন্ধি কয় প্রকার ও কি? দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা বর্ণনা করো। মানব দেহ নির্দিষ্ট আকার পায় মানব কঙ্কালের কারণে, কথাটির যথার্থতা প্রমাণ করো। আমরা কি পারবো না? আমরা অবশ্যই এই সবগুলো মূল্যায়নের কিন্তু উত্তর করতে পারবো। আগামী দিন চকলেট নবম অধ্যায়ের 5 9.1 থেকে 9.12 পর্যন্ত বাসায় খুব ভালোভাবে চর্চা করবে। আশা করি সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।